উন্নত চিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই গণ অভ্যুত্থানের আহতরা পুলিশের ব্যারিকেড ভেঙে মধ্যরাতে রাজধানীর মিন্টো রোডের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দাবি পূরণের আশ্বাস দিলে বেরিয়ে যান তারা। উন্নত চিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মধ্যরাতে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই আন্দোলনের আহতরা। এ সময় বিক্ষোভ করেন তারা। তাদেরকে শান্ত করতে রাত 12:15টায় ঘটনাস্থলে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বিক্ষোভকারীদের সুচিকিৎসার আশ্বাস দেওয়ার চেষ্টা করার সময় পড়েন তোপের মুখে। এখানে এই স্বীকৃতির বিষয়ে আপনার সাথে আমার তো কোনো পার্থক্য নাই। পার্থক্য যেই জায়গায় এবার আপনাদেরকে বলি, এই যে আপনারা এখানে আসেন না, আপনাদের মধ্যে অনেক নেতৃত্ব আছে, ওরা আলাদা গিয়ে বিভিন্ন সময় মিটিং করে। আমরা কোনো পদে নিতে চাই না। আহতরা জানান নিজস্ব অর্থায়নে চিকিৎসা চলছে তাদের। এছাড়াও রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবে ভবিষ্যৎ অনিশ্চিত তাদের। উন্নত মানের ট্রিটমেন্ট চাই। বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি, কারণ জুলাই 18 গুলি লাগে, কারণ ওই সময় তো কোনো দেশের কোনো ছিল না। স্বৈরাচারী সরকারকে এখান থেকে হটাইয়া দিছি, সেই সরকারের যে দোষর ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার কার্যকর করা। সরকার আহতদের পুনর্বাসন নিশ্চিত করবে, এই প্রতিশ্রুতিতে শান্ত হয় পরিবেশ। এখানে প্রত্যেকটা 7 দফাই এমন সব দাবি, যে দাবিগুলোর জন্য আমরাও আন্দোলন করতেছি, আমরাও যাইতেছি। মানে একটাও আপনারা এমন কোনো দাবি বলেন নাই যেটা অবাস্তবায়নযোগ্য। আন্দোলনকারীরা হুমকি দেন, হাসনাত আবদুল্লাহর দেয়া আশ্বাস পূরণ না হলে দাবি আদায়ে ফের রাজপথে নামবেন তারা। যদি আমাদের হাসনাত ভাই আমাদের এই দাবি ধাক্কাগুলোর সাথে একমত না থাকে, ইভেন এই দাবি ধাক্কাগুলো যদি আমরা পূর্ণভাবে কমপ্লিট না পাই, তখন আমরা আবারও রাজপথে আসব। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ মহাখালীতে রেলপথ ও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কলেজ শাটডাউনও ঘোষণা করেন তারা। রাতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, বেলা 11টা থেকে মহাখালীর রেলগেট, আমতলী, বাড্ডা, লিংক রোড ও গুলশান এলাকায় অবরোধ পালন করবেন তারা। আগামীকাল যে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়ার জন্য আজকে আলোচনা করছি, তা হচ্ছে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটির আমাদের কর্মসূচি চলমান থাকবে। তিতুমির কলেজ আলাদা বিশ্ববিদ্যালয় হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনিক সভার পর ব্রিফিংয়ে তিনি জানান, 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলছে। তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছে। জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। রাজধানীর সড়কগুলোতে দাবড়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন যানবাহন। জৌলুস হারানো এসব লক্কর ছক্কর গাড়ি দুর্ঘটনায় প্রতিনিয়ত সড়কও বাড়ছে লাশের মিছিল। হঠাৎ বিকল হয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের, অথচ বছরের পর বছর সড়কে এসব নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনা, যানজট ও বায়ু দূষণের অন্যতম কারণে পরিণত হয়েছে ফিটনেসবিহীন গাড়ি। সড়কের অব্যবস্থাপনায় সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে ডিবিসির ধারাবাহিক প্রতিবেদনে নগর পরিবহন জঞ্জালের বাকিটা জানাচ্ছেন ফরহাদুজ্জামান। সাথে থাকছে তৃতীয় পর্ব। রাজধানীর সড়কে চলাচল করা বাসগুলোর দিকে তাকালেই মনে হয় যেন এক পরিত্যক্ত শহরে পড়ে থাকা আবর্জনা। কোনোটির জানালার কাচ ভাঙা, কোনোটির আবার হেডলাইট ভাঙা, কোনোটির আবার সিগন্যাল লাইটের বালাই নেই। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ জানাচ্ছে, রাজধানীতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা 22,06,693টি। গত বছরের ডিসেম্বর পর্যন্ত ঢাকায় নিবন্ধন দেওয়া হয়েছে 1,20,283টি গাড়ির। এর মধ্যে মোটরসাইকেল 84,764টি, প্রাইভেট কার 8,458টি আর বাস শুধু 1,074টি।
ফিটনেস গাড়ির সংখ্যা জানাতে আদালতের আদেশে 2018 সালে হাইকোর্টের এক প্রতিবেদন দাখিল করে বিআরটিএ, যেখানে বলা হয় দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী 33% যাত্রীবাহী বাসেরই ফিটনেস সার্টিফিকেট নেই। অন্যদিকে 2021 সালের 26 জানুয়ারি জাতীয় সংসদে এক প্রশ্ন উত্তরে সাবেক সেতু ও যোগাযোগ মন্ত্রী জানান 2020 সালের 31 ডিসেম্বর পর্যন্ত দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা 4,81,029টি। অথচ নৈরাজ্যের ষোলকলায় পূর্ণ এসব ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে নেই ট্রাফিক বিভাগের কোনো ব্যবস্থা। বাসের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, সার্জেন্টরাও তৎপর আছে মামলা করার জন্য। আমরা সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করে নিয়ন্ত্রণ করার বিষয়টাও আমরা তৎপর আছি। বিশেষজ্ঞরা বলছেন ফিটনেস সনদ দেওয়ার প্রক্রিয়াটা নির্ভেজাল নয়। নগর পরিকল্পনায় গণপরিবহনকে গুরুত্ব দেওয়া হলেও রাতারাতি সড়ক দখল করে নিচ্ছে ব্যক্তিগত গাড়ি। ফিটনেস সার্টিফিকেট যেখানে বরাবরের মতোই উপেক্ষিত। গণপরিবহনে যে অবয়ব থাকার কথা ছিল সেখানেও আমরা দেখছি একটা একেবারে ভাঙাচোরা লক্কর গণপরিবহন ঢাকা শহরে চলছে। ফলে এই গণপরিবহনে যে সক্ষমতা তৈরি হওয়ার কথা ছিল সেই সক্ষমতা কিন্তু তৈরি হয়নি। তারা কিন্তু বসে বসে গাড়ির রেজিস্ট্রেশন দিয়েই যাচ্ছেন। এই গাড়ি চলার জায়গা আছে কি না এই বিজ্ঞানটা যারা দেখেন না তারা কিন্তু যানজট তৈরি করে দিচ্ছেন। সো উন্নত বিশ্বে ধারণ ক্ষমতার বেশি গাড়ি রেজিস্ট্রেশন দেয় না। কোন রেজিস্ট্রেশন দেয় না? প্রথমে ব্যক্তিগত গাড়ি, ছোট ছোট গাড়িকে রেজিস্ট্রেশন দেয় না। এত সব অভিযোগ অনুযোগ মানতে নারাজ বিআরটিএ। এখানকার কর্মকর্তারা বলছেন মে মাসের পরে সড়কে থাকছে না ফিটনেসবিহীন গাড়ি। আমরা প্রতি বছরই মেয়াদ উত্তীর্ণ গাড়ির আমরা কিছু নোটিশ করি, SMS দেই, পুলিশকে আমরা একটা তালিকা দিই যে কতগুলো গাড়ি এত বছরের ফেল আছে, সুতরাং এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আগামী মে মাস থেকে 20 বছরের পুরনো বাস, মিনি বাস এবং 25 বছরের পুরনো যে ট্রাক, কাভার্ড ভ্যান এবং অন্যান্য গুডস ভেহিকেল এগুলো ঢাকা শহর থেকে অপসারণ করতে হবে। আবার কাগজে কলমে যেসব যানবাহনের ফিটনেস সনদ আছে বলে দাবি করা হচ্ছে সেখানেও রয়েছে গলদ। তা দূর করে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ এবার নড়েচড়ে বসবেন এমন প্রত্যাশা নগরবাসীর। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল নানা রকম পরীক্ষা, ঔষধ, কেমোথেরাপি, রেডিওথেরাপির মতো ব্যয়বহুল চিকিৎসায় নিঃস্ব হয়ে যাচ্ছে হাজারো পরিবার। সরকারি চিকিৎসার অপ্রতুলতা, বেসরকারি চিকিৎসায় ব্যয়বহুল খরচে হিমশিম খাচ্ছেন তারা। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে পুরুষের মধ্যে ষড়যন্ত্রের ক্যান্সার এবং নারীদের স্তন ক্যান্সার। বিশেষজ্ঞরা বলছেন ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকারে প্রয়োজন সচেতনতা আর সঠিক সময়ে চিকিৎসা। সুলতানা স্বর্ণার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ক্যান্সার রোগী আক্রান্তের শীর্ষে বাংলাদেশ, তবে চিকিৎসার মান সর্বনিম্নে। ল্যান্সেট বলছে প্রতি 1 লাখ জনগোষ্ঠীর 144 জনই আক্রান্ত হচ্ছেন বিভিন্ন ধরনের ক্যান্সারে এবং 5% থাকছেন ক্যান্সারের ঝুঁকিতে। রাজধানীর হাসপাতাল ঘুরে দেখা গেছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোগী আসে 38টি ভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে, যেখানে পুরুষদের ফুসফুস, লিভার ও ষড়যন্ত্র এবং নারীদের স্তন, লিভার, জরায়ু মুখ এবং খাদ্যনালীর ক্যান্সার বেশি। আমরা গরিবের তো আর করার মতো ক্ষমতা নাই, আমরা পারবো আমিরপুর গেওয়া তো টেহাদে থেরাপি দিবার। আমার রক্ত নাকি কেমো দেওয়ার কারণে নষ্ট হয়েছে, আমার এই সুইটা দিতে হবে, এই সুইটার দাম 4000 টাকা। এখন আমার কে দেখবো? আমার ছেলে নাই, আমার স্বামী নাই, আমার একটা মেয়ে, আমি কাজ করি। 14 লাখ টাকার মতো আমরা শেষ করছি, এখন জমি টমি যা আছে সব বিক্রি করি, এখন আর কিছুই নাই। দেশের মধ্য ও নিম্ন মধ্যবিত্ত ক্যান্সার রোগীদের বেশিরভাগের গল্প প্রায় এমনই। রোগটি শনাক্ত করতেই খরচ হয়ে যায় লক্ষাধিক টাকা, আবার সরকারি পর্যায়ে বিনামূল্যে বা স্বল্প খরচে ক্যান্সার চিকিৎসার সুযোগ খুবই সীমিত। সেখানেও ওষুধের দাম, বিশেষজ্ঞ চিকিৎসকের ফি, কেমোথেরাপি, সার্জারির খরচের খেলো খাতায় যোগ হয় শুধুই ভোগান্তি। চিকিৎসা করতে করতে আমার ভিটে বাড়ি সব বিক্রি দিয়ে ফেলাইছে, আমি অনেক টাকা ঋণী। আমি তো এখানে কেমো দিয়েছি, কেমোর যে ওষুধগুলো থাকে এরা ওষুধগুলো অন্য জায়গায় পাচার করে দিয়ে আমাদের দিয়ে কিনায়। সরকারি হাসপাতালে রেডিওথেরাপি মেশিন বন্ধ থাকায় মাসের পর মাস ভোগান্তি পোহাতে হয় রোগীদের। আর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য তো আছেই। এখানে একটা রেডিওথেরাপি দিতে সর্বোচ্চ 15,000 টাকা খরচ হয়, কিন্তু সেম থেরাপিটা বাইরে দিতে গেলে মিনিমাম আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয়। আমি আজকে 3-4 মাস ধরে আসতেছি এই জায়গায়, আমি এখনো ডেট পাই নাই। আর এদের কোম্পানির লোক ফিট করা আছে, লোক ধরায় দেয়, অমুক কোম্পানির থেকে না করলে, অমুক প্রাইভেট ক্লিনিক থেকে না করলে ওই রিপোর্ট আর দেখে না।
চিকিৎসকরা বলছেন প্রক্রিয়াগত কারণেই ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল। এছাড়া এত চিকিৎসা পদ্ধতি এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ফলে সময়ের সাথে সাথে খরচও বাড়তে থাকে। প্রত্যেক ক্যান্সার পেশেন্টের নিড হচ্ছে ইউনিক বা অদ্বিতীয়। এই নিডটাকে আমরা সমন্বিতভাবে ইউনাইটেডলি আমরা যদি অ্যাড্রেস করি তাহলেই ক্যান্সার পেশেন্টের প্রকৃত সেবাটা নিশ্চিত হবে। আর্লি ডিটেকশন করলে তারপর পর্যায়ক্রমে ডিস্ট্রিক্ট লেভেল হয়ে মেডিকেল কলেজে বা ঢাকা শহরে বিভাগীয় শহরে আসতে পারে। আসলে তখন তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে, তাড়াতাড়ি ডায়াগনোসিস হলে পরে ট্রিটমেন্টটা তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি রুগী তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে, আমরা ক্যান্সার জয় করতে পারবো। বেসিক কথা হলো যাতে ক্যান্সার না হয় ওদিকে নজর দিতে হবে আমাদের। বিশেষজ্ঞরা বলছেন সরকারি হাসপাতালে ক্যান্সার চিকিৎসার মান বৃদ্ধি, বিভাগীয় পর্যায়েও রেডিওলজি মেশিন স্থাপন সহ প্রয়োজনীয় উদ্যোগ নিলে হয়রানি কমবে আক্রান্তদের। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগতীরে মাওলানা জুবায়েরপন্থীদের দ্বিতীয় ভাগের ইজতেমা শুরু আজ থেকে। এই ভাগে অংশ নেবেন 22 জেলার মুসল্লিরা। রবিবার প্রথম ভাগের আখেরি মোনাজাতের পর দ্বিতীয় ভাগের মুসল্লিরা আসতে শুরু করেন ইজতেমা ময়দানে। 22 জেলা থেকে 40টি খিত্তায় অংশ নেবেন মুসল্লিরা। আয়োজকরা বলছেন প্রথম ধাপের মতোই লাখো মুসল্লিদের অংশগ্রহণের ঢল নামবে এই তুরাগতীরে। প্রথম ধাপে অংশ নিয়ে বিদেশিরা এখনও আছেন, তারা দ্বিতীয় ধাপ শেষ করে নিজ দেশে ফিরে যাবেন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম, তার কাছ থেকে জানবো বিস্তারিত। আরিফ, জানাবেন যে জুবায়েরপন্থীদের দ্বিতীয় ভাগের ইজতেমার প্রথম দিনের কর্মসূচির পাশাপাশি ইজতেমা ময়দানের সার্বিক চিত্র। সাথী এই ইজতেমার যে বিষয়টি থাকে সবসময় আমরা দেখে এসেছি বা জেনে এসেছি, সেটা হচ্ছে যে বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার কার্যক্রম। তবে যেহেতু জুবায়ের অনুসারীদের এটি দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপের প্রথম দিন আজকে, তো এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের বয়ান অনুষ্ঠিত হয়নি। তবে কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি যে আয়োজকরা বলেছেন আমাদেরকে ঠিক 10টার পরপরই নজমের যে বয়ান, সেই বয়ান কিন্তু অনুষ্ঠিত হবে। সেই বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে বলে কিন্তু জানিয়েছেন। সেই বয়ানটি দিবেন ভারতের মাওলানা মোহাম্মদ হুসাইন, তিনি বয়ান করবেন। তো এক্ষেত্রে আপনি যদি একটু দেখাতে চাই যে মুসল্লিদের আগমন বা জমায়েতের যে বিষয়টি, সেটা কিন্তু বরাবরের মতোই এটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত খুব একটা আসেনি। তবে আয়োজকরা বলছেন যে খুব শিগগিরই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত হতে থাকবেন। এবং কি আরেকটি বিষয় যে তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে যে ঠিক 11টার পরে যে সারাদিনের যে কার্যক্রম আজকে, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর সেক্ষেত্রে যে ধরনের নির্দেশনা এখন যেটা হচ্ছে যে খিত্তায় সাথীদের সঙ্গে মুজাকারা হচ্ছে এই মুহূর্তে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, এইখানে মোট 76টি দেশের বিদেশিগণ যারা আছেন অতিথি, তারা কিন্তু প্রায় 3050 জন, তারা এখনো এই খিত্তাতে অবস্থান করছেন। এবং কি 22টি যে জেলা, সেই 22টি জেলা থেকে ইতিমধ্যেই গতকালকেও কিন্তু মুসলিমরা প্রবেশ করেছেন, আজকেও আসছেন। আর পাশাপাশি যেটা হচ্ছে প্রায় 40 লাখের অধিক কিন্তু প্রথম ধাপের যে মুসল্লি ছিল, সেই 40 লাখের মতো মুসল্লিরা উপস্থিত ছিলেন। সবশেষ যে তথ্যটা দিতে চাই আমি, যে সাথী এখানে বলা যায় যে সাথীদের উপস্থিতিটা দেখলেই তারা বলছেন বারবার যে খুব আগের মতোই যে পরিবেশটা ছিল, নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে গতকালকের একটি আতঙ্কিত যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু জোরদার করার বা আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্কতা অবলম্বন করছেন, এমনটা কিন্তু তথ্য আমরা পেয়েছি। তো সবকিছু মিলে বলা যায় যে পরবর্তী সংবাদে 10টার পরে যে বয়ানটি হবে, সেই বয়ানের মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারবো কি কি আমলে বয়ান করা হবে। তো এই ছিল এখান থেকে সবশেষ সাথী। ধন্যবাদ আরিফ। সনাতন ধর্মের অনুসারীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা আজ। অর্চনা, আচার বন্দনা করা হচ্ছে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর। দেশের বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণ থেকে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, শুভেচ্ছা আপনাকে। সরস্বতী পূজা উপলক্ষে কি কি আনুষ্ঠানিকতা থাকছে, ভক্ত অনুরাগীরাই বা কি বলছে জানাবেন।
সাথেই সরস্বতী পুজোর শুভেচ্ছা আপনাকেও জানাতে চাই প্রথমেই। এবং আপনি বলছিলেন আমরা আছি জগন্নাথ হলের মাঠে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে, এবং গত কয়েক বছরের মতন কিন্তু এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 72টি অনুষদের 72টি ভিন্ন ভিন্ন প্রতিমা কিন্তু করা হয়েছে, এবং ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট থেকে, অনুষদ থেকে কিন্তু পুজো করা হচ্ছে দেবী সরস্বতীর। এবং বিদ্যার দেবী, জ্ঞানের দেবী বিনা পানি, তার আজকে যে আরাধনা চলছে সেই আরাধনায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পুষ্প বেলপাতা দিয়ে চলছে সকাল থেকে তার আরাধনা। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং তারা কিন্তু আজ দেবী সরস্বতীর পুজো করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু বারংবারই যখনই দেবী সরস্বতীর কথা বলা হয় তখন কিন্তু বারংবারই বিদ্যার দেবীর কথা বলা হয়, কিন্তু তার পাশাপাশি তিনি কিন্তু সুর, স্বর, জ্ঞান, সকল জাগতিক সকল দীক্ষার কিন্তু তিনি দেবী। এবং দেবী সরস্বতী এবার আসছেন এবং তার আজকের এই পুজো উপলক্ষে কিন্তু আমরা যখন কথা বলেছি এখানে যারা পুণ্যার্থীরা এসেছেন এবং যারা সনাতন ধর্ম, একটাই চাওয়া পরীক্ষা আছে, সেই কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে, অর্থাৎ 3-4 বছরের বাচ্চাদেরকেও কিন্তু আমরা দেখেছি বাবা মার হাত ধরে এখানে আসতে, কারণ তারা প্রথমবারের মতো ওই খাতায় কলম সাথেই কিন্তু আজ তারা প্রথমবারের মতন খাতা। সেক্ষেত্রে আমরা অভিভাবকদের সাথে যখন কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে দেবী সরস্বতীর হয় এবং হাতে খড়ির যে আয়োজন করা হয় সেই সাথে এই ছিল আসলে আমার কাছ থেকে এই জগন্নাথ হল মাঠ প্রাঙ্গণ থেকে। এখন অঞ্জলির সময়, এর পরবর্তী বুলেটিনে হয়তো বা আরো বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই শোনা, আপনার মাধ্যমে আমরা বিস্তারিত জানবো। ধন্যবাদ। ব্রিটেনের জীবনযাত্রার উচ্চ ব্যয়ের এই সময়ে বাংলাদেশি পরিবারগুলোতে সর্বোচ্চ স্তরে দারিদ্র্য ভর করছে। নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সংসার চালাতে গিয়েও তারা এখন নাকাল। যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটি অনেক সূচকে এগিয়েছে, কিন্তু যখনই আর্থিক সঙ্গতির হিসাব নেওয়া হয় তখনই দেখা যায় সবচেয়ে বেশি দরিদ্র এই ব্রিটিশ বাংলাদেশিরাই। শীর্ষ চ্যারিটি সংস্থা জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি এবং পাকিস্তানি পরিবারগুলো ব্রিটেনের সর্বোচ্চ স্তরের দারিদ্র্যের মুখোমুখি হচ্ছে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে ওয়েস্ট মিডল্যান্ডস হচ্ছে গোটা যুক্তরাজ্যের মধ্যে একমাত্র অঞ্চল যেখানে 90 দশকের মাঝামাঝির পর থেকে দারিদ্র্যের সংখ্যা আরও বেড়েছে। বাংলাদেশি কমিউনিটির আর্থিক এই দুরবস্থার পেছনে কি কারণ থাকতে পারে, এমন কিছু ব্যাখ্যা মিলেছে প্রবাসীদের কাছ থেকে। কোভিড-19-এর পরে আমাদের ক্যাটারিং সেক্টরে ধস নামে এবং শিল্প প্রতিষ্ঠানগুলিতে ধস নামার কারণেই হয়তো আজকের এই সূচক অবনমিত হয়েছে। এদেশে এসেছেন, তাদের নিজেদের কাজের অভিজ্ঞতা বা কাজ পাচ্ছেন না, এই জন্য হয়তো আমরা এই নিম্ন সূচকে আছি। জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে 2022 থেকে 2023 সালে বাংলাদেশি পরিবারের 56% এবং পাকিস্তানি পরিবারের 45% দারিদ্র্যের মধ্যে বসবাস করেছে। এসব বাংলাদেশি পরিবার প্রধানত বার্মিংহাম, লন্ডন ও ব্রাডফোর্ডের মতো শহরে বসবাস করে। অঞ্চলভেদে দারিদ্র্যে এগিয়ে ওয়েস্ট মিডল্যান্ড, এরপরই রয়েছে নর্থ ওয়েস্ট লন্ডন এবং ইয়র্কশায়ার। নতুন এই গবেষণার পর এখন প্রশ্ন, কিভাবে এই চরম আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবে পরিবারগুলো? দারিদ্র্য বিমোচনে ব্রিটেনের বাঙালি তরুণ প্রজন্মকে বাস্তব এবং কর্মমুখী উচ্চশিক্ষায় শিক্ষিত করতে আজকের সমাজে যারা প্রতিষ্ঠিত আছেন তারা সবাই একসাথে এগিয়ে আসতে পারেন। জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশন গবেষণার এই ফলাফল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য হতাশার বলে মনে করেন বিশ্লেষকরা। গবেষণাটি বলে দিচ্ছে আর্থিকভাবে স্বাবলম্বী হতে কমিউনিটিকে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ।
ডিবিসি নিউজ ডেস্ক। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বন্যার কবলে অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড অঙ্গরাজ্য। অঞ্চলটি জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বেশ কিছু এলাকায় এখনও অব্যাহত রয়েছে প্রবল বাতাস সহ ভারী বর্ষণ। বেড়ে গেছে স্থানীয় নদীগুলোর পানি। এতে ডুবে গেছে শত শত একর জমি, পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি সহ রাস্তাঘাট। সরিয়ে নেওয়া হয়েছে হাজারো বাসিন্দাকে। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে ভূমিধস। এরই মধ্যে বিদ্যুৎহীন রয়েছে হাজারো বাড়ি। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, অঞ্চলটিতে একটি নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। এর মধ্যে আগামী 24 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত 60 বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা হওয়ার আশঙ্কা কর্তৃপক্ষের। আকস্মিক এই বন্যায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আজ থেকে শুরু বিপিএল-এর প্লে অফ রাউন্ড এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। ম্যাচ শুরু দুপুর 1টায়। আর কোয়ালিফায়ার 1-এ সন্ধ্যা 6:30টায় লড়বে টেবিলের 2 শীর্ষ দল ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। শেষ হয়েছে বিপিএল-এর লিগ পর্বের খেলা, এবার প্লে অফ রাউন্ডের অপেক্ষা। তবে সবচেয়ে অবাক করা বিষয়, আসরের শুরু থেকে যে রংপুর রাইডার্স চমক দিয়েছিল টানা 8 ম্যাচ জিতে, তাদেরই খেলতে হচ্ছে এলিমিনেটর ম্যাচ। শেষের 4 ম্যাচ হেরে তাদের সামনে এখন ডু অর ডাই সমীকরণ। এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। কাগজে কলমে রংপুর শক্তিশালী হলেও দলটার নির্ভর থাকার সুযোগ নেই, কেননা টানা 4 ম্যাচ হেরে দলটার মোমেন্টাম এখন তলানিতে। টপ অর্ডারে সৌম্য ফর্মে ফিরলেও বাকিদের অবস্থা খুব একটা ভালো নেই। এর মধ্যে আবার দলের ক্রিকেটার সাইফুদ্দিনের দিকে ফিক্সিং সন্দেহের তীর। বিপরীতে শেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করা খুলনার ফর্মে আছেন লোকাল ক্রিকেটাররা। নাইম শেখ, মেহেদি মিরাজ মেইন ট্রাম্প কার্ড। এই দুই ওপেনার জ্বলে উঠলে বেশ ভাবনাই থাকতে হবে রংপুরকে। অন্যদিকে কোয়ালিফায়ার 1-এ বরিশালের সামনে চিটাগং কিংস। আসরের সবচেয়ে শক্তিশালী দল বরিশাল তাদের শেষ ম্যাচটা হেরেছে চিটাগংয়ের সাথেই। তবুও দলটার ভাবনার তেমন কোনো কারণ নেই, কেননা বরিশালে পারফর্মারের সংখ্যাটা এতটাই বেশি, একজন ফ্লপ করলে কেউ না কেউ ঠিকই ধরেন দলের হাল। তাই টানা দ্বিতীয়বারের মতো এবার ফাইনাল খেলার অপেক্ষায় ফরচুনরা। টুর্নামেন্টের শেষ দিকে জ্বলে ওঠা চিটাগং কিংসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, দেশিদের পাশাপাশি বিদেশিরাও করছে পারফর্ম। বোলিং ব্যাটিং সব দিক থেকেই কিংরা বেশ ব্যালেন্সড, তাই ফাইনাল খেলার অন্যতম দাবিদার তারাও। আর যেহেতু তাদের খেলতে হচ্ছে কোয়ালিফায়ার 1, তাই ফাইনালে ওঠার জন্য তারা পাবে ডাবল চান্স। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। এবার দেখে নিব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে যেতে চাই দৈনিক প্রথম আলোতে। প্রধান শিরোনাম করেছে, গুলি ছোড়ায় কড়াকড়ি বল প্রয়োগে 5 সুপারিশ পুলিশ সংস্কার কমিশনে। ছাত্র জনতার অভ্যুত্থানে নির্বিচার প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পর বিক্ষোভ দমনে গুলির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের কাছ থেকে প্রাণঘাতী অস্ত্র কেড়ে নেওয়ার প্রস্তাব এসেছে। এমন পরিস্থিতিতে উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি করার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। এরপর যেতে চাই দৈনিক সমকালে। সমকালের প্রধান শিরোনাম করেছে, ট্রাম্পের আদেশে বড় ধাক্কা, বাংলাদেশের ঝুঁকিতে লাখো মানুষ। ইউএসএআইডির কার্যক্রম বন্ধ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বিভিন্ন বাংলাদেশ সহ বিভিন্ন জায়গার যে সরকারি খরচ, সেই সরকারি খরচে লাগাম টেনেছে। সেখানে বাংলাদেশের প্রভাবের কথা যদি বলা হচ্ছে, যে রোহিঙ্গা সহায়তা ছাড়া বাংলাদেশের বাকি সব কার্যক্রম আপাতত 3 মাসের জন্য গুটিয়ে নিয়েছে। 1 সপ্তাহ আগের এই আদেশের প্রভাব ইতিমধ্যে বাংলাদেশে পড়তে শুরু করেছে। তারপর যেতে চাই দৈনিক যুগান্তরে। সেখানে প্রধান শিরোনাম করেছে, ঘুম হারাম এলাকাবাসীর, কামরাঙ্গী চরের ত্রাস হাজি মনির বাহিনী। রাজধানীর কামরাঙ্গী চরের ভয়ভীতি দেখিয়ে দখল চাঁদাবাজি রাজত্ব কায়েম করছে হাজি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী বাহিনী। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক। ব্যক্তির সাথে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার কমিটি দখল সহ বিভিন্ন ধরনের চাঁদাবাজির দখলদারিতে রাজত্ব কায়েম করছে চক্রটি। তারপর যেতে চাই কালবেলায়। প্রধান শিরোনাম করেছে, নিয়ম ভাঙার আবদার জেএমআই। রপ্তানিমুখী পণ্য অনৈতিকভাবে দেশের বাজারে বিক্রি করছে, এতে আমদানি করে আনা পণ্য অবিকৃত থেকে যাচ্ছে, ক্ষতির মুখে পড়ছেন অনেক ব্যবসায়ী। তারপর বাংলাদেশ প্রতিদিন। ভোট হচ্ছে 4 জোট, ছোট দলগুলোকে পক্ষে টানতে দৌড়ঝাঁপ বড়দের। আসন ভাগাভাগির প্রাথমিক আলাপ আলোচনা, ছাত্রদের নতুন দলের দিকেও নজর অনেকের। তারপর যেতে চাই দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাকের প্রধান শিরোনাম করেছে, অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা।
অবরোধ কর্মসূচি চলবে, শিক্ষার্থীদের 3 দফা। আর একই সাথে 7টি কলেজকে একত্রিত করে আলাদা বিশ্ববিদ্যালয় করার কাজ চলছে, শিক্ষা উপদেষ্টা বলেছেন। আর দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যান চলাচলে 1.25 ঘন্টা বন্ধ ছিল গতকাল। এতে চরম দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। পাশাপাশি অনশনরত 3 শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক, সেটি উল্লেখ করেছে। তারপর যেতে চাই কালের কণ্ঠে, প্রধান শিরোনাম করেছে হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ সিমিনের। হত্যা, শেয়ার জালিয়াতি এবং প্রতারণার একাধিক মামলা ধামাচাপা দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। তৎকালীন সরকারের প্রভাব খাটিয়ে মামলা বন্ধের জন্য গণভবনে শেখ হাসিনার সঙ্গে 3 দফা বৈঠকও করেন সিমিন। ওই ঘুষ দেওয়ার পরিপ্রেক্ষিতে 3টি মামলার তদন্ত বন্ধ করে তাকে হত্যা ও শেয়ার প্রতারণা মামলায় আর গ্রেপ্তার করা হয়নি। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ও সিআইডির যৌথ তদন্তে চাঞ্চল্যকর এই তথ্য বেরিয়ে এসেছে। এরপর যেতে চাই দৈনিক বণিক বার্তায়, প্রধান শিরোনাম করেছে রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি সরকার ও ব্যবসায়ীদের। এখানে তাদের একটা স্পেশাল প্রতিবেদন, এখানে বিভিন্ন অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের তাদের বক্তব্য তুলে ধরেছেন যে দেশের বাজারে দামের কেন তারতম্য অনুসন্ধান করতে চায়। এছাড়াও আব্দুর রহমান খান বলেছেন যে ব্যবসার সুযোগ উন্মুক্ত হলে বাড়বে প্রতিযোগিতা। আরেক অর্থনীতিবিদ বলেছেন আনু মোহাম্মদ যে মুক্ত বাজার অর্থনীতির অস্তিত্ব নেই, যেটা আছে তা অলিগোপলি। তারপর যেতে চাই দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার প্রধান শিরোনাম করেছে কমিট গোস হেওয়ার ইন সিটি টু প্রোটেস্ট, জুলাই ইনজুর্ড demonstrate in front of a chief advisor residence, Titume students to block road, railway today. তারপর যেতে চাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রধান শিরোনাম করেছে ট্রাম্পস ট্যারিফ ওয়ার 2.0 এ উইনফল ফর বাংলাদেশ, বাংলাদেশ অ্যাপারেল সেক্টর মে বেনিফিটস মোস্ট ফ্রম ট্যারিফ ওয়ার। তারপর যেতে চাই দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার প্রধান শিরোনাম করেছে লোকাল রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফেসিং মেজর চ্যালেঞ্জেস অ্যামিড ফ্যাক্টরি ক্লোজার্স। তারপর যেতে চাই দ্য নিউ এজে, প্রধান শিরোনাম করেছে ডেভেলপমেন্ট সাইটসিং ব্যাংক বোর্ডস সাজেস্টেড। এই ছিল আমার হাতে আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।